সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে নানান ধরনের কাজ করতে গিয়ে অথবা অ্যাক্সিডেন্টাল কোনো কারণে দেখা যায় হাঁটুতে ব্যথা পায় বা হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে। আমরা আজ চেষ্টা করব হাঁটুর আঘাতজনিত অথবা লিগামেন্ট ইনজুরি নিয়ে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নেই আমাদের আজকের এই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার পারভেজ আহসান 1960 সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর নুসরাত আজকের অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য। স্যার, লিগামেন্ট ইনজুরিটা আসলে কখন হয় বা কিভাবে বুঝবো যে আমাদের লিগামেন্টটা ক্ষতিগ্রস্ত হয়েছে? আমরা যারা খেলাধুলা করি অথবা যারা বাইককে চলাচল করি এবং যারা প্রত্যেক জীবনে পড়ে গিয়ে হলো, যারা ইয়ং বয়সে বিশেষ করে 15-এর ঊর্ধ্ব এবং 35-এর নিচে এই বয়সে যারা আঘাতপ্রাপ্ত হয় হাঁটুতে, তাদের দুটো জিনিস সমস্যা। একটি হচ্ছে ফ্র্যাকচার বা হাড় ভেঙে যাওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে লিগামেন্টের, হাঁটুর ভিতরে যে লিগামেন্ট আছে সেগুলা আঘাতপ্রাপ্ত হয়। যাদের হাড় ভেঙে যায় এটা খুব সহজেই বোঝা যায় এবং শুধু এক্সরেতে দেখলেই সাধারণত বোঝা যায় যে তার ফ্র্যাকচার হচ্ছে। কিন্তু অনেক সময় হাঁটুর ভিতরে যে লিগামেন্টটা ইনজুরি হয় সেটা সাধারণত এক্সরে বা অনেক সময় সাথে সাথে পরীক্ষা করলে বোঝা যায়। এটা অনেক সময় আনডায়াগনোজড থাকে। তো পরবর্তীতে যখন চলাচল করে, যা স্বাভাবিক হাঁটা চলা শুরু করে এবং নর্মাল অ্যাক্টিভিটিসে সে কিছু সমস্যা খুঁজে পায় হাঁটুতে, যেমন সিঁড়িতে উঠতে গেলে, সিঁড়ি থেকে নামতে গেলে কিংবা জোরে হাঁটতে গেলে বা জোরে দৌড়াতে গেলে সে দেখে যে হাঁটুটা ছুটে যাচ্ছে, অর্থাৎ ইনস্ট্যাবিলিটি যেটা ইংরেজিতে বলে সেটা হচ্ছে। তখন সে ডাক্তারের শরণাপন্ন হয় এবং ডাক্তার বিশেষ করে অর্থোপেডিক সার্জনের কাছে সে যায় এবং সে প্রথমে হাত দিয়ে বা এক্সামিনেশন করে, পরীক্ষা নিরীক্ষা করে, তারপরে এক্সরে করে। MRI করলে এই লিগামেন্ট ইনজুরিটা ধরা পড়ে। তার মানে হচ্ছে যে এটা স্পেশালিস্টের কাছে যেতে হবে এবং সে যখন এক্সামিনেশন করবে এবং পরবর্তীতে কনফার্ম করার জন্য MRI করে সে বুঝতে পারবে যে তার হাঁটুর লিগামেন্টটা ছিঁড়ে গেছে এবং সেই কারণেই তার হাঁটুতে ইনস্ট্যাবিলিটিটা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে হয়তো ছোটখাটো কোনো কারণে হয়তো আমরা পায়ে মোচড় খেয়েছি অথবা দেখা যায় কোনো খেলতে যে হয়তো কোনো বাচ্চারা হয়তো বড়রা হয়তো ব্যথা পেলো, কিন্তু যথাযথ সময়ে যদি তারা ট্রিটমেন্টটা গ্রহণ না করে পরবর্তী সময় আসলে কি কি জটিলতা সৃষ্টি হতে পারে? সাধারণত লিগামেন্ট ইনজুরি যাদের হয়, যে বিশেষ করে ACL বা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট যে ইনজুরি হয়, অথবা PCL বা MCL বা LCL, 4টা লিগামেন্টই সাধারণত ইনজুরি হয় এবং এটা যদি আনডায়াগনোসড হয় বা না শনাক্ত করা হয় সঠিক সময়, তাহলে পরবর্তীতে হাঁটুতে ক্ষয় হয়, যেটাকে আমরা বলি পোস্ট ট্রমাটিক অস্টিওআর্থ্রাইটিস। এবং এতে করে সবসময় তার ব্যথা অনুভব হবে, হাঁটুতে আড়ষ্ট ভাব হবে, চলাচলে তার অসুবিধা হবে, এই ধরনের জটিলতা হতে পারে। লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে আর্থ্রোস্কোপি, সেটার সাথে আসলে লিগামেন্ট ইনজুরি ট্রিটমেন্টের কোনো রিলেশন আছে কিনা? সাধারণত যদি লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে, আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে MRI করে কনফার্মড হওয়ার পরে আমরা তখন ডিসিশন নেই ট্রিটমেন্ট। যখন ফুল টিয়ার বা ACL বা PCL লিগামেন্ট যখন কমপ্লিট টিয়ার হয়ে যায়, তখন আমরা ডিসিশন নেই আমরা অপারেটিভ ট্রিটমেন্টের জন্য। এখন হাঁটুর লিগামেন্ট ইনজুরির যে ট্রিটমেন্ট পদ্ধতি, সেখানে আমরা আধুনিক চিকিৎসার শরণাপন্ন হতে চাই এবং সেটা করি হচ্ছে হাঁটুতে আর্থ্রোস্কোপি বা হাঁটুর ভিতরে ক্যামেরা দিয়ে, ছিদ্র করে ক্যামেরা দিয়ে প্রথমে ডায়াগনোসিস এবং পরবর্তীতে ওই লিগামেন্ট যেটা ছিঁড়ে গেছে সেটার প্রতিস্থাপন করা, এই পদ্ধতিটাই হচ্ছে আর্থ্রোস্কোপিক
এসিএল রিকনস্ট্রাকশন, অর্থাৎ এসিএল প্রতিস্থাপন করছি বা লিগামেন্টটা প্রতিস্থাপন করছি আর্থ্রোস্কোপির সাহায্যে। আর্থ্রোস্কোপি একটি যন্ত্র যেটা হাঁটুকে ছিদ্র করে সব কিছু দেখা যায়, শনাক্ত করা হয় এবং ওই দেখার ভেতরেই আমরা ওই লিগামেন্টটা রিকনস্ট্রাকশনটা করে থাকি। সেজন্য স্কোপ মানেই দেখা আমাদের হাঁটুটা, এবং এটা খুব সূক্ষ্ম ক্যামেরার সাহায্যে হাঁটুর ভিতরে আমরা দেখে থাকি। এই আর্থ্রোস্কোপি কি আসলে বাংলাদেশের সব ধরনের হসপিটালে কি অ্যাভেলেবেল? জি, আগে আমাদের বিশেষ করে আজকের থেকে 5-7 বছর আগে সেরকম সব হাসপাতালে অ্যাভেলেবেল ছিল না। এখন আর্থ্রোস্কোপি মেশিনটা বিশেষ করে যেখানে অর্থোপেডিক সার্জারি হয় এবং বিশেষ করে যেখানে স্পোর্টস মেডিসিন তারা ট্রিটমেন্ট করে, সে সব জায়গায়, এটা বেসরকারি হোক বা সরকারি হোক, সব জায়গায় আর্থ্রোস্কোপিক মেশিন এখন বর্তমানে অ্যাভেলেবেল। এবং প্রচুর ইয়ং জেনারেশন যারা খেলাধুলায় আঘাতপ্রাপ্ত হয়, যারা হোন্ডা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে আহত হয় এবং যাদের লিগামেন্ট ইনজুরি হয়, তাদের আর্থ্রোস্কোপিক সাহায্যে হাঁটুর সব লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে থাকে সব বড় বড় হাসপাতালে। স্যার, একজন মানুষ যখন আঘাতপ্রাপ্ত হয় বা ইনজুর্ড হয় তখন আসলে কিভাবে তার ট্রিটমেন্টটা করা হয়? হাঁটুর যে লিগামেন্টগুলোর কথা আমরা বলছিলাম যে এক একটা এক এক ধরনের, সো এটা কি টাইপ অনুযায়ী আপনারা ট্রিটমেন্টটা দিয়ে থাকেন কিনা? অনেক সময় দেখা যায় যে পার্শিয়াল টিয়ার বা পুরোপুরি ছিঁড়ে যায় না, সে সময় আমরা আর্থ্রোস্কোপি বা শল্য চিকিৎসা বা কোনো অপারেটিভ ট্রিটমেন্টের শরণাপন্ন হই না। তখন আমরা অনেক সময় কনজারভেটিভ ট্রিটমেন্ট থাকি। কিন্তু যদি ডায়াগনোসিস হয় যে এখানে ফুল টিয়ার, কমপ্লিট টিয়ার, এটা এসিএল হতে পারে, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা পিসিএল বা পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা এমসিএল বা মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট বা এলসিএল, যেটাই হোক, সেটা আর্থ্রোস্কোপির সাহায্যে আমরা অস্ত্রোপচার করে থাকি এবং লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে থাকি। সাধারণত বাংলাদেশে এসিএল বেশি হয়ে থাকে, এই জন্য এটার নাম বেশি, এবং অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট খুবই সাকসেসফুলি এটা ট্রিটমেন্ট করা হয়। স্যার, যদি কোনো ব্যক্তি ডায়াবেটিস থেকে থাকে অথবা অন্যান্য কোমরবিডিটি ডিজিজ অর্থাৎ কার্ডিয়াক রিলেটেড অথবা তিনি যদি কিডনির সমস্যায় ভুগে থাকেন, সেক্ষেত্রে তাদের কি লিগামেন্ট ইনজুরি যদি হয় তারা কি সার্জারি করতে পারবে কিনা? কোনো আসলে নিষেধাজ্ঞা আছে কি? সাধারণত এটা ইয়ং বয়সে হয় এবং বিশেষ করে তাদের কোমরবিডিটি সাধারণত কম থাকে। কিন্তু যদি 35 ঊর্ধ্ব বা 40 বছরও অনেক সময় আমাদের করতে হয়, তাদের যদি হার্টের সমস্যা হয় তাহলে হার্টের সমস্যার সমাধান করে আমরা অপারেশন করব। যদি কিডনির ক্রিয়েটিনিন বেশি থাকে তাহলে কিডনিকে ক্রিয়েটিনিন কমিয়ে কিডনিকে অপটিমাইজ করে আমরা করব। ডায়াবেটিস যদি থাকে তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করে আমরা সার্জারি করব। প্রি অপারেটিভ মেজার হচ্ছে সব কোমরবিডিটিটাকে কন্ট্রোল করে অপারেশন করব, তাহলে অপারেশনের রেজাল্টটা ভালো হবে এবং সাকসেসফুল হবে। অনেকেই মনে করে থাকে যে লিগামেন্ট ইনজুরি তার হয়েছে, আমি সার্জারি করব, সার্জারির পর আমি পুরোপুরিভাবে ভালো হয়ে যাব। এটির সত্যতা আসলে কতটুকু? যে কোনো সার্জারির 3টা পার্ট আছে। প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টটা ভালো হতে হবে এবং ডায়াগনোসিসটা পারফেক্ট হতে হবে, সার্জারিটা ভালো হতে হবে এবং পোস্ট অপারেটিভ যে ম্যানেজমেন্ট এটাও ভালো হতে হবে। পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট বলতে আমরা সাধারণত যে ওনটা হিল যখন হবে এবং তারপরেই আমাদের ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম আছে, প্রোটোকল আছে, সেটা খুব সাকসেসফুলি যদি আমরা করে থাকি তাহলে আমাদের রেজাল্টটা ভালো হবে। আচ্ছা, এক্ষেত্রে মনে হয় অনেকে কমপ্লেন করে থাকে যে আমি সার্জারি করেছি কিন্তু তারপরও আমার একেবারে হয়তো লিগামেন্ট ইনজুরি যেটির কারণে তার সার্জারি হয়েছে সেটা একেবারে ভালো হয় না। যেটা আপনি বলছিলেন যে প্রোটোকল যদি যথাযথভাবে মেনটেন না করে সেক্ষেত্রে অনেক ধরনের অসুবিধা হয়। সেই অসুবিধাগুলো আসলে কি কি হতে পারে? অনেক ডাক্তারই বিশেষ করে রুগীদের ফলো আপে অনেক সময় অনীহা হয়, রুগীদের জন্য হতে পারে, ডাক্তার সাধারণত ফলো আপে অনেক সময় যদি জটিলতার আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে এটা ওভারকাম করা যায়। যেমন অনেকের এটা হতে পারে যে সিম্পল ইনফেকশন হতে পারে, কিন্তু খুবই আর্লি স্টেজে সেটা যদি অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট নেওয়া হয় তাহলে সমস্যা সমাধান ইজিলি হয়ে যাবে। আচ্ছা, যারা রেগুলার বেসিসে খেলাধুলা করেন অথবা যারা প্রফেশনাল খেলোয়াড়, তাদের ক্ষেত্রে আসলে ব্যথা পাওয়াটা খুব স্বাভাবিক, নিত্য নৈমিত্য তাদের ব্যাপার। তো তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি যাতে কোনো ধরনের লিগামেন্ট ইনজুরি তাদের না হয়? ধন্যবাদ। সাধারণত
ইদানিংকালে আমরা দেখছি প্রচুর লিগামেন্ট ইনজুরি। এর কারণ হচ্ছে যে খেলাধুলার আগে যে আমাদের ওয়ার্ম আপ যে সিস্টেম আছে বা হাঁটুর ক্রিয়াশীল যে মাসেলস আছে, এটা ওয়েল বিল্ড যদি না হয় এবং সে ফিজিক্যালি ফিট না হয়ে যদি খেলাধুলা করে, তাহলে অবশ্যই তার লিগামেন্ট ইনজুরি হবে। স্যার, আপনি বলছিলেন যে ফিট হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই সাথে খাদ্যাভ্যাসটাও ঠিক রাখাটা অনেক বেশি দরকার। একটু জানতে চাই যে কিভাবে আসলে ফিটনেসটাকে ধরে রাখা যায় বা মাংসপেশিটাকে কিভাবে স্ট্রেংথ করা যায়? আমরা যারা নিউট্রিশনে স্টাডি করে থাকি, সাধারণত দেখি যাদের ইয়ং বয়সের 28 থেকে 35 বছর বা 40 বছর, এই টাইমটা বডির বিল্ডিং টাইম, এবং এই সময় অ্যাডুকেট প্রোটিন, অ্যাডুকেট ভিটামিনস, অ্যাডুকেট নিউট্রিশন এবং এই জাতীয় খাওয়া তার খুব দরকার, এবং খাদ্যাভ্যাসের সাথে সাথে তার এক্সারসাইজও দরকার। এবং এই সময় সে যদি এক্সারসাইজ এবং ফুড অ্যাডুকেট প্রোটিন এবং ভিটামিনস এবং সব কিছু মিলিয়ে যে খেতে পারে, তাদেরই ভবিষ্যতে অসুখ বিসুখ কম হয়, এবং এটা একটা স্টাডি। দ্বিতীয়ত, তাকে অবশ্যই খেলাধুলা করতে হবে। তবে খেলাধুলা করতে হলে তো তাকে ভালো খেতে হবে, এবং ভালো যদি না খায় তাহলে খেলাধুলায় পারফর্ম করতে পারবে না। সেজন্য ব্যালেন্স ডায়েট এবং ব্যালেন্স খেলাধুলা করলেই সে তার ব্যালেন্স ফিজিক্যাল ফিটনেসটা থাকবে এবং তার অসুখ বিসুখ কম হবে। এটা আমার ব্যক্তিগত স্টাডি। আমরা এক কথা যদি আমরা বলি যে হেলদি লাইফস্টাইল মেইনটেইন করতে হবে, তা আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আর্থ্রাইটিস কিংবা বাত যাদের হয়, তারা কিভাবে তাদের হাড়ের সুস্থতার জন্য কোন ধরনের খাবার গ্রহণ করবেন এবং কোন ধরনের খাবারগুলো বর্জন করবেন। আপনার যদি বাতের সমস্যা থেকে থাকে, অবশ্যই কিন্তু আপনাকে একটা প্রপার গাইডলাইন এবং প্রপার ডায়েট প্ল্যান ফলো করতে হবে। কারণ যাদের বাতের সমস্যা থাকে তাদের কিন্তু প্রচুর পরিমাণে জয়েন্ট পেইন হয়। অস্থি সন্ধিতে কিন্তু আপনার ইউরিক অ্যাসিড জমা হয়ে এই ধরনের পেইনগুলো হয়। তো যেই ধরনের খাবারগুলো আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, আপনার অস্থি সন্ধিতে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেবে, আপনাকে কিন্তু ওই ধরনের খাবারগুলো বর্জন করতে হবে। তো শুরুতে বলি, যাদের বাতের সমস্যা, বিভিন্ন জয়েন্ট পেইন আছে বা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি থাকে, তারা কিন্তু দেখা যায় যে আপনি সুস্থ থাকতে গেলে এই খাবারগুলো অবশ্যই একটু বর্জন করতে হবে। সেগুলো হলো, অনেকের সামুদ্রিক মাছ, অতিরিক্ত লবণাক্ত খাবার খাওয়ার প্রবণতা থাকে, সেগুলো বর্জন করতে হবে। গরু ও খাসির মাংস খাওয়া থেকে বিরত থাকবেন, এবং বীচিযুক্ত যে খাবার যেগুলো রয়েছে, যেমন মটরশুঁটি, টমেটো, বেগুন, এগুলো একটু খাওয়া থেকে বিরত থাকবেন। যাদের ব্যথা প্রচণ্ড বেশি, তারা কিন্তু কাঠবাদাম বাদে অন্য কোনো বাদাম, যেমন কাজু বাদাম, চীনা বাদাম, আখরোট বা ওয়ালনাট, এগুলো গ্রহণ করতে পারবেন না। পাশাপাশি নিয়মিত একটু ব্যায়াম করতে হবে, যাতে আপনার অস্থি সন্ধিতে যে ইউরিক অ্যাসিডটা জমা আছে সেটা দূর হয়ে যেতে সাহায্য করে। এখন তো বললাম আপনার যে আর্থ্রাইটিস বা বাত ব্যথা থাকলে কি করবেন, কিন্তু যাদের এই ধরনের সমস্যা নেই কিন্তু তারপরও হয়তো কোনো কারণে তারা হয়তো হাড়ে পেইন হচ্ছে, তো সেক্ষেত্রে কি করবেন বা হাড়ের সুস্থতার জন্য সেক্ষেত্রে আপনি কোন ধরনের খাবার খাবেন। আপনার যদি বাতের সমস্যা থাকে তাহলে তো সেটার লিস্ট অনেক বড়, কিন্তু যদি সমস্যা না থাকে তবু আপনার হাড়ে পেইন হচ্ছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে হয়তো বা আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কিংবা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে। এক্ষেত্রে কি খাবেন? আপনার হাড়ের সুস্থতার জন্য তখন কিন্তু অবশ্যই আপনার খাবারে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে। তাহলে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো কি? দুধ, দই, বাদাম, মাছ, মাংস, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। প্রতিদিন খাবারে 1 গ্লাস বা 1.5 গ্লাস করে দুধ রাখতে পারেন, হাফ কাপ করে দই খেতে পারেন, 5-10টা করে বাদাম কিন্তু খাওয়া যেতে পারে। সবজি হিসেবে আপনারা কিন্তু হলো যে টমেটো, গাজর, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, এগুলোও রাখতে পারেন। এগুলোতেও পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু আপনারা পালং শাকটা খেতে পারেন। পালং শাকেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। ফসফরাসযুক্ত খাবার, ফসফরাসযুক্ত খাবারের কথা বলতে গেলে প্রথমেই কিন্তু আপনার দেখা যায় দুধের কথা চলে আসে। মানে আপনি যদি প্রতিদিন খাবার তালিকায় দুধ, দই, পালং শাক, ব্রোকলি, বাঁধাকপি এগুলো রাখেন, তাহলে কিন্তু এমনিতেই আপনার ক্যালসিয়াম, ফসফরাসের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। আপনার হাড়ে যে পেইন হচ্ছে সেটার জন্য কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাস খুবই গুরুত্বপূর্ণ।
ম্যাগনেসিয়ামযুক্ত খাবার, বিচিযুক্ত খাবার কিন্তু আপনার খাবারে রাখতে পারেন। সামুদ্রিক মাছ, যদি আপনার বাতের সমস্যা না থেকে থাকে বা আর্থ্রাইটিস না থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সামুদ্রিক মাছ আপনার খাবার তালিকায় 2 দিন রাখবেন। গরু বা খাসির যে কলিজা রয়েছে তখন কিন্তু আবার আপনার খাওয়া যাবে। গরু বা খাসির কলিজায় পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক, ক্যালসিয়াম কিন্তু পাওয়া যায়, এবং জিঙ্ক এবং ক্যালসিয়ামও কিন্তু আপনার এই হাড়ের গ্রোথের জন্য খুবই ভালো, এবং হাড়ে যাদের পেইন হয় তাদের জন্য কিন্তু এগুলো খুব উপকারী। এর পাশাপাশি আপনি ওমেগা 3 সম্পন্ন খাবার এবং প্রচুর তাজা শাকসবজি এবং ফলমূল গ্রহণ করবেন, মানে বিচিযুক্ত খাবারও কিন্তু এক্ষেত্রে খেতে পারবেন। ওমেগা 3 কিন্তু আপনার সামুদ্রিক মাছ এবং সিমের বিচি কিংবা হলো কাঁঠালের বিচি এবং মিষ্টি কুমড়ার বিচি, এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে। সামুদ্রিক মাছেও কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 পাওয়া যায়। তো হাড়ের সুস্থতার জন্য আপনাকে অবশ্যই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ওমেগা 3 যুক্ত খাবারও গ্রহণ করতে হবে। পাশাপাশি আয়রন এবং আয়োডিন যুক্ত খাবারও গ্রহণ করতে হবে। তার মানে যাদের আর্থ্রাইটিস বা বাতের সমস্যা আছে তারা কিন্তু যে ধরনের খাবারগুলো বর্জন করার কথা বলেছে ওগুলো বর্জন করে নিয়মিত ব্যায়াম করেন এবং হেলদি একটা ডায়েট প্ল্যান গ্রহণ করেন, তাহলে কিন্তু খুব সহজে আপনার হাড়কে সুস্থ রাখতে পারবেন, ব্যথামুক্ত জীবনযাপন করতে পারবেন। আর যাদের হাড়ে বাতের কোনো সমস্যা নেই কিন্তু এমনিতেই আপনার হয়তো জয়েন্ট পেইন করছে কিংবা ভিটামিন ডি বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, তারা যদি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সম্পন্ন খাবারগুলো গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার হাড়কে আপনি মজবুত করতে পারবেন। আর আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো প্রতিদিন আপনি 10টা থেকে 3টা এই সময়ের মধ্যে অন্তত 15 থেকে 20 মিনিট শরীরের 40% অংশে রোদ লাগানোর চেষ্টা করুন। এটা আপনার শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করবে এবং ভিটামিন ডি কিন্তু আপনার হাড়কে সুস্থ রাখতে সাহায্য করবে। আপনার কাছে এখন জানতে চাই যে লিগামেন্ট ইনজুরি যেন না হয় এবং যদি কারো ক্ষেত্রে হয়েও থাকে সার্বিকভাবে আসলে আপনারা তাদের প্রতি পরামর্শ কি? যাদের লিগামেন্ট ইনজুরি হয় সাধারণত দেখা যায় তারা খেলাধুলায় আনফিট থাকে এবং সে প্রিপারেশনটা কম নেয়। তার মানে হচ্ছে যে ওয়ার্ম আপ এবং ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাডুকেট করে তার মাসেল বিল্ডিং এবং স্টেমিনা সব কিছু যদি অ্যাডুকেট থাকে তাহলে খেলবে। সাধারণত যারা আনপ্রিপেয়ার্ড অবস্থায় খেলাধুলা করে সাধারণত পড়ে যায়, মচকে যায়, অথবা জোরে কিক করতে গিয়েও সে পারে না। এ ধরনের অবস্থা যখন করে সে তখন তার লিগামেন্ট ইনজুরি হয়। সে যখন আসে তখন আমরা বলি যে আপনার কিভাবে হয়েছে? সে বলে যে আমি অনেক দিন খেলি নাই, আমি খেলতে গিয়েছি, পড়ে গিয়ে আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে। এটা কিন্তু বাস্তব। সেজন্য আমি মনে করি যারা খেলাধুলা রেগুলার করবে তাকে অবশ্যই প্রপার ওয়ার্ম আপ, প্রপার প্রি গেম তার ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল ট্রেনিং নিয়ে সে খেলাধুলা করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি দর্শকরা উপকৃত হবেন। আবার ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনায় এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ ডক্টর নুসরাত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখিয়ে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। হার্টের সমস্যা বা হার্ট অ্যাটাক অথবা হার্টে ব্লক বলে যেটা, এই যে পরীক্ষা নির্ণয় যেটা আমরা করি সেটা আমরা বলি সাধারণত এনজিওগ্রাম। একটা পরীক্ষার মাধ্যমে হার্টে ব্লক আছে কিনা এটা দেখি। আচ্ছা, এখন স্বভাবত কোশ্চেন আসে যে আসলে ব্লকটা কি? মানুষের ব্লকটা হচ্ছে আমাদের হার্টের যে রক্তনালী আছে, এই রক্তনালী হার্টের মাংসপেশিকে রক্ত এবং খাবার সাপ্লাই দেয়, অক্সিজেন এবং খাবার সাপ্লাই দেয়। এখন এই যে সাপ্লাই দেওয়া, এই সাপ্লাই দেওয়ার সময় যে রক্তনালীর মধ্যে যদি চর পড়ে তাহলে রক্তনালী শুরু হয়ে যায়। শুরু হয়ে গেলে রক্ত প্রবাহে বাধা পায়। যেমন আমাদের নদীতে চর পড়ে অনেক সময়, ফলে নদী নাব্যতা হারায়। তেমনি এখানে হলো আমাদের এই রক্ত প্রবাহ বাধা পায়। এই যে প্রবাহ বাধা পাচ্ছে এইটা আমরা যে পরীক্ষার মাধ্যমে আমরা দেখি সেটা আসলে এনজিওগ্রাম। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।